আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই 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 ভালো আছো। তোমাদের সাকিব ভাইয়া আবারও তোমাদের সাথে আছি। ওয়ান শট সিকিউ তড়িৎ রসায়ন। সো পরীক্ষার বেশি সময় বাকি নাই, আমরা ইন্ট্রোতে টাইম নষ্ট করব না, চলে যাই সরাসরি প্রশ্নে। আর তড়িৎ রসায়নে 4 থেকে 5টা টাইপ থেকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। সো আজকে আমরা যে কয়টা প্রশ্ন সলভ করব দেখবা 4টা থেকে 5টা টাইপের ভিতরেই ঘুরে ফিরে আসতেছে। সো আমরা একটু প্রশ্নগুলো দেখি। আমাদের প্রথম প্রশ্নটা কি বলছে? উদ্দীপকের কোষে অনুসৃত ফ্যারাডের সূত্র বিবৃতি ও ব্যাখ্যা করো। তো এটা কি একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ আমরা দেখতে পারতেছি। সো ফ্যারাডের সূত্র আমরা কি জানি বলো তো? ফ্যারাডের প্রথম সূত্র অনুযায়ী আমরা W সমানুপাতিক Q, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের সময় কোনো তড়িৎদ্বারে উৎপন্ন বা সঞ্চিত পদার্থের পরিমাণ সেটা কি প্রবাহিত তড়িতের সমানুপাতিক। সো এখন এটাকে যদি আমরা সমানুপাতিকটা উঠাইতে চাই, একটা ধ্রুবক আনবো, এটা হচ্ছে জেড। জেডটাকে আমরা কি বলি? জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। মনে আছে সবার? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো জেড ইকুয়াল টু আমরা কি জানি? m/EF। এফ তো ফ্যারাডের কনস্ট্যান্ট, ইটা কি? ইটা হচ্ছে তুল্য সংখ্যা, তাই না? তুল্য সংখ্যা। আর এম তো আণবিক ভর। সো আমরা এখানে লিখতে পারি W ইকুয়াল টু জেড এর জায়গায় m/EF আর Q ইকুয়াল টু IT লিখতে পারি। সো এইখান থেকে আমরা সূত্র পাই W ইকুয়াল টু MIT/EF। সো এত তোমার যাওয়ার দরকার নেই, W ইকুয়াল টু ZQ দিয়ে জেডটা এক্সপ্লেন করে দিলেই হবে। কেন এই পর্যন্ত আসলাম? ঘ নাম্বারটার জন্য। দেখো ঘ নাম্বারে কি বলছে? উদ্দীপকের কোষে সিলভার দণ্ডে কতটি সিলভার পরমাণু সঞ্চিত হবে। অর্থাৎ এই যে সিলভার দ্বন্দ্বটা আছে এইখানে কি আছে? কতগুলো সিলভার পরমাণু জমা হবে। এখন কথা হচ্ছে এখানে কি কি ইনফরমেশন দিয়ে দিছে। এখানে আমাদের কারেন্ট I দেওয়া আছে, টাইম T ইকুয়াল টু 20 মিনিট দেওয়া আছে। এখন আসো আমরা প্রথমত যেটা করতে হবে, এই যে কতটুকু সিলভার সঞ্চিত হয়েছে, ক্যাথোডে কতটুকু সিলভার জমা হয়েছে এটা আগে বের করতে হবে। তো W ইকুয়াল টু MIT/EF দিয়ে আমরা কতটুকু সিলভার জমা হয়েছে এটা আগে বের করে ফেলবো। তো সিলভারের আণবিক ভর কত বলো তো? 108। I কত? I হচ্ছে 8 অ্যাম্পিয়ার। সময় কত? 20 মিনিট। এটা সেকেন্ডে করো, 60 সেকেন্ড। 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, তো 20 × 60। তো সিলভার কত? সিলভার চার্জ, সিলভার +1, তুল্য সংখ্যা 1, ফ্যারাডের কনস্ট্যান্ট দাও 96,500 কুলম্ব। সো দিয়ে দিলাম। তো আমাদের রেজাল্টটা কত আসে দেখি। সো 108 × 8 × 20 × 60 ডিভাইডেড বাই 96,500। তাহলে আমরা কত পাই স্যার? 10.74 গ্রাম। এটা হচ্ছে কতটুকু সিলভার জমা হবে ক্যাথোডে, এই পরিমাণটা বের করে ফেলছি। এখন আমাদের প্রশ্নে কি চাইছে? কতটি সিলভার পরমাণু সঞ্চিত হবে। এখন একটা জিনিস আমরা জানি না, মোল সংখ্যা N ইকুয়াল টু W/M, আবার X/ অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ অণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। সো আমরা এইখান থেকে আমরা X ইকুয়াল টু লিখতে পারি W/M ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলেই তো কতগুলা সিলভার অণু জমা হয়েছে আমরা বের করে ফেলতে পারবো না? সো W কত পাইছি? 10.74 বসায় দিই। অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6.02 × 10⁻23। আর ভর কত? 108 সিলভারের আণবিক ভর। সো বসায় দিলেই চট করে উত্তরটা এসে পড়বে। দেখছো কত দ্রুত আমাদের ম্যাথটা সলভ হয়ে যাচ্ছে। ইন্টু 6.02 × 23 ডিভাইডেড বাই 108। তাহলে কত আসে? 5.99 × 10⁻22। এতগুলা অণু আছে। বুঝে গেছে? ডান। সো চলো পরের প্রশ্নটাই যাই। আমাদের পরবর্তী প্রশ্নটা খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। দেখো কি বলছে? বিদ্যুৎ প্রবাহের পরে এ পাত্রের দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা। ভালোভাবে বুঝো, টার্মটা খেয়াল করো, পরিবর্তিত ঘনমাত্রা। অনেকে এই জায়গায় এসে কনফিউজড হয়ে যায়। দেখো এইখানে এই ম্যাথটা সলভ করার জন্য, এ পাত্র তো এইটা, প্রথমে আমার কি করতে হবে? এই দ্রবণে নিকেলের ভর, মানে আমার এই যে তড়িৎ বিশ্লেষণের আগে দ্রবণে নিকেল কতটুকু আছে এটা বের করতে হবে। তড়িৎ বিশ্লেষণের পরে দ্রবণে নিকেল কতটুকু আছে সেটা বের করতে হবে। ঠিক আছে? তারপরে আমার কি কতটুক নিকেল পরিবর্তন হয়েছে, মানে তড়িৎ বিশ্লেষণের পরে নিকেলের পরিমাণ বের করার পরে কতটুক নিকেল আমি ব্যয় করছি,
সো যতটুকু অবশিষ্ট নিকেল থাকবে ওই পরিমাণ দিয়ে আমরা কি করব, এই পরিবর্তিত ঘনমাত্রাটা বের করব। দেখো অঙ্কটা করলেই তোমরা ইজিলি বুঝে যাবা পুরোটা। দেখো ফার্স্ট অফ অল তড়িৎ বিশ্লেষণের পূর্বে, তাই না, বিশ্লেষণ এর পূর্বে, তড়িৎ বিশ্লেষণের পূর্বে দ্রবণে নিকেলের পরিমাণ বের করতে হবে আমাদের, দ্রবণে নিকেলের পরিমাণ। সো আমরা কিভাবে বের করব, W = SMV / 1000। ঘনমাত্রা S কত দেখো দেওয়া আছে 1 মোলার, 1 মোলার বসাই দিছি। নিকেলের ভর কত 58.7, আয়তন কত 500 ml দেওয়া আছে, আর সূত্রের আমরা 1000 বসাই দিলাম। এখন আসেন স্যার আমরা দেখি আমাদের রেজাল্টটা কত আসে। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের আগে। ওকে, সো 58.7 × 500 / 1000, তাহলে আমরা কত পাই 29.35 এত গ্রাম। এখন আমরা বের করব কি তড়িৎ বিশ্লেষণে কতটুকু নিকেল তড়িৎ দ্বারা সঞ্চিত হয়েছে, বিশ্লেষণে সঞ্চিত নিকেলের পরিমাণ। আমরা একটু আগেই সূত্র পড়ছি না, W = MIT / EF, তাই না স্যার? M কত বসায় দেন 58.7, বিদ্যুৎ কত দেওয়া আছে দেখো 2.5 অ্যাম্পিয়ার, দেখতে পারতেছো কিনা 2.5 অ্যাম্পিয়ার, সময় কত দেওয়া আছে 2 ঘন্টা, তো 2 এর সাথে তুমি 3600 গুণ করে দাও, 1 ঘন্টা = 3600 সেকেন্ড। তারপর দেখো নিকেল কি বলো তো, নিকেল 2+ না, দেখো নিকেল 2+ কিন্তু, হ্যাঁ, তো তুল্য সংখ্যা কত 2, আর এখানে 96,500 দিয়ে দিলাম আমরা। তাহলে কত আসে আমাদের রেজাল্টটা দেখি স্যার, 58.7 × 2.5 × 2 × 3600 / 2 × 96,500, তাহলে কত আসে আমাদের 5.47 গ্রাম। তাহলে আমাদের কি হয়েছে স্যার, দেখেন দ্রবণে তড়িৎ বিশ্লেষণের আগে নিকেল কত ছিল 29.35 গ্রাম, ক্যাথোডে কতটুকু সঞ্চিত হয়েছে 5.47 গ্রাম। এখন তড়িৎ বিশ্লেষণের পরে দ্রবণে অবশিষ্ট কত আছে নিকেল, দ্রবণে অবশিষ্ট নিকেল এর পরিমাণ, তো আমি বাদ দেই, আগে কত ছিল 29.35, কতটুকু সঞ্চিত হয়েছে 5.47, তাহলে আমি কি বলবো 29.35 - 5.47, তাহলে দ্রবণে কতটুকু আছে 23.88 গ্রাম। তো এখন এইখান থেকে আমরা কি করব, এই পরিবর্তিত ঘনমাত্রা, ঠিক আছে, এই যে ডাব্লিউটা ইউজ করে পরিবর্তিত ঘনমাত্রা, S = W × 1000 / MV। W কত আমার, W 23.88, 1000 দিলাম সূত্রের, আয়তন কত ছিল 500 ml, আর ভর কত 58.7, তাহলে কত আসে ঘনমাত্রাটা স্যার দেখি তো 23.88 × 1000 / 500 × 58.7, তাহলে কত আসে আমাদের 0.81 মোলার। বুঝে গেছে? তাহলে দ্রবণে নিকেলের পরিবর্তিত ঘনমাত্রা কত 0.81 মোলার, আগে কত ছিল 1 মোলার, এখন পরিবর্তিত ঘনমাত্রা 0.81 মোলার। সো চলো আমরা পরের প্রশ্নটা ডি নাম্বার প্রশ্নটায় যাই। আমাদের ডি নাম্বার প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। দেখো, কোষ বিক্রিয়া উল্লেখপূর্বক বি কোষের ইএমএফ নির্ণয় করো। সো এই যে বি পাত্রটা আছে এটার ইএমএফ। এখন দেখো দুইটা তড়িৎদ্বার আছে, একটা M1 একটা M2। এখন কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড কিন্তু বলে দেয় নাই। সো এইখানে যদি দেখো M1/M2+, মানে কি জারণ হচ্ছে, এখানেও M2/M2+ জারণ হচ্ছে। সো দুইটারই জারণ বিভব দেওয়া আছে, একটা কত 0.44 আর একটা -0.34। সো আমরা জানি যার জারণ বিভবের মান বেশি সেটা কি অ্যানোড ধরি আমরা। সো অ্যানোড কোনটা হবে, M1টা হচ্ছে অ্যানোড হবে। সো এখন চলো অ্যানোডে আমরা কি জানি, ঠিক আছে, অ্যানোডে কি হয়, অ্যানোডে হচ্ছে জারণ হয়, তাই না? সো জারণ অর্ধবিক্রিয়া তুমি লিখতে পারো। সো M1 এটা কি ছিল, সলিড অবস্থায় ছিল,
সে কি করবে একটা ইলেকট্রন, তো এখানে কি হয়েছে M1টা দেখো M1 2 প্লাস হয়েছে, তার মানে কি সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে এবং M1 2 প্লাসে পরিণত হয়েছে এবং অ্যাকোয়াস হয়ে গেছে। আচ্ছা, ক্যাথোডে কি হয়েছে? ক্যাথোডে আমরা জানি বিজারণ হয়, অর্থাৎ এখানে দেখো কি আছে M2 2 প্লাস, এটা অ্যাকোয়াস অবস্থায় আছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, সে M2 সলিডে পরিণত হবে, শেষ। এখন কোষ বিক্রিয়াটা যদি আমরা লিখি, কোষ বিক্রিয়া তুমি সুন্দরভাবে দিয়ে দিবা, বাংলা কথাগুলো তোমরা লিখো, M1 সলিড প্লাস M2 2 প্লাস অ্যাকোয়াস বিক্রিয়া করে M1 2 প্লাস অ্যাকোয়াস প্লাস M2 সলিড, এটা তৈরি হয়। এখন দেখো তুমি চাইলে এইখানে পাশে ইনর্ট সেলের মানও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন এখানে তুল্য সংখ্যা কি দেখো, আমাদের n এর মান কত 2, কারণ 2 মোল ইলেকট্রন আদান প্রদান হয়েছে টোটাল, ঠিক আছে, এই কারণে তুল্য সংখ্যা বা n এর মানটা 2। এখন ইএমএফ কিভাবে বের করব? দেখো এখানে যেহেতু ঘনমাত্রা দেওয়া আছে, ঘনমাত্রা একটা চেঞ্জ হয়েছে, আমরা নার্নস সমীকরণের মাধ্যমে ইএমএফটা বের করব। সো আমরা যদি দেখি ইএমএফ সমান সমান ইনর্ট সেল মাইনাস আরটি ডিভাইডেড বাই এনএফ ইন্টু লন কিউ, ঠিক আছে। এখন কিউ ইকুয়াল টু কি? এইখানে কিউ ইকুয়াল টু আমরা কি জানি, উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক। এখন এই যে সলিডগুলো আছে, সলিডের ঘনমাত্রা কি হবে, ঠিক আছে, সলিডের ঘনমাত্রা তো 1 হবে, সো M1 2 প্লাস, ঠিক আছে, এটার ঘনমাত্রা ডিভাইডেড বাই M2 2 প্লাস এটার ঘনমাত্রা, ওই যে আমরা যে রাসায়নিক পরিবর্তনে কিউসি পড়ছিলাম না, এটাই। ওকে, তো এখন আমি তাহলে ডিরেক্ট এইখানে এটাই বসায় দিই, লন M1 2 প্লাস M2 2 প্লাস। ওকে, সো এইভাবে মনে রাখা যায় লন অ্যানোড বাই ক্যাথোড, সো প্যারা নাই আর কি। এখন আসো ইনর্ট সেল, ইনর্ট সেল কীভাবে বের করবো আমরা? ইনর্ট সেলটা যদি আলাদাভাবে বের করে নেই, মুখে মুখেও করা যায়, তারপরে ইনর্ট সেলটা আলাদাভাবে দেখায় দিও, টিচাররা খুশি হবে। সো ইনর্ট সেল সমান সমান আমরা কি জানি, ইনর্ট অ্যানোড, অ্যানোডে কি হবে জারণ হবে, প্লাস ইনর্ট ক্যাথোড, ক্যাথোড অ্যানোডে কি হবে অক্সিডেশন নিবা, ক্যাথোডে রিডাকশনটা নিবা, অর্থাৎ অ্যানোডে জারণ বিভবের মানটা নিবা, ক্যাথোডে বিজারণ বিভবের মানটা নিবা। সো অ্যানোডের জারণ বিভব কত 0.44 ভোল্ট, তো 0.44 ভোল্ট। আর ক্যাথোডে কি আছে জারণ বিভব আছে, বাট ক্যাথোডে আমরা জারণ বিভব নিতে পারবো না, ক্যাথোডে বিজারণ বিভব নিতে হবে। তো বিজারণ বিভবের মান কি হবে, এটা উল্টাইয়ে দিবা, প্লাস 0.34, বুঝতে পারছেন স্যার? তাহলে কত আসে 4 3 7 0.77 ভোল্ট। ওকে, সো আমি এখানে ইনর্ট সেলটা বসাই দিই 0.77 মাইনাস আর এর মান কত 8.314 বসাবা। তাপমাত্রা কত এখানে বলে দিছে, তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, ভালোভাবে দেখো প্রশ্নে, অর্থাৎ 298 কেলভিন। এন কত 2 হবে, তাই না, এন হবে 2, কারণ কি আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা তুল্য সংখ্যা, এফ কত 96500, লন দাও। M1 এর ঘনমাত্রা কত, M1 2 প্লাস, একটু খেয়াল করো, এই যে M1 এর ঘনমাত্রা 0.5 মোলার, বসাই দেই 0.5 মোলার। আর M2 2 প্লাস, M2 এর ঘনমাত্রা কত 0.2 মোলার, 0.2 বসাইছি। সো এখন ক্যালকুলেশন করলেই আমার কিন্তু ইএমএফ এর মানটা বের হয়ে আসবে। তো 0.77 মাইনাস 8.314 ইন্টু 298 ডিভাইডেড বাই 2 ইন্টু 96500 ইন্টু লন 0.5 ডিভাইডেড বাই 0.2 কত আসে 0.76 ভোল্ট। ওকে, সো আমাদের ইএমএফ এর মান বের হয়ে গেছে। সো চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা, এটা পরের প্রশ্ন না, তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট ছোট্ট। এইবার এইচএসসি 25 ব্যাচের ভার্সিটি কেমিস্ট্রিটা আমি একা পুরোটা পড়াবো তোমাদেরকে, হ্যাঁ, এটার জন্য একটা আলাদা কোর্স আছে,
সো এই কোর্সটা তোমাদের এইচএসসি পরীক্ষার পরেই শুরু হবে এবং ভার্সিটি কেমিস্ট্রির জন্য যতগুলো ভার্সিটি আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, আদার যত বিশ্ববিদ্যালয় আছে, গুচ্ছ, রাজশাহী, ইভেন কি যারা সেকেন্ড টাইমও আছো, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম সবার জন্য এই অ্যানাউন্সমেন্টটা যে ভাইয়া এইবার 24টা ক্লাস বা তারও বেশি লাগতে পারে, 26 বা 27, বাট কম্প্যাক্টভাবে পুরা ভার্সিটি কেমিস্ট্রিটাকে ভাইয়া একা গুছাইয়া দিব। এতদিন মানে লাস্ট 2022 সালে ভাইয়া তোমাদেরকে একা পড়াইছিলাম, এইবার একা পুরাটা গুছিয়ে দিব, এই কারণে ভাইয়ার এই ডিসিশনটা। আর আমাদের যারা ফুল পড়তে চাও, ফুলের জন্য তো আমাদের এসিএস ভার্সিটি কোর্স আছেই, কোনো সমস্যা নেই। আর একা যারা কেমিস্ট্রিটা আমার কাছে পুরোটা শেষ করতে চাও একদম ভার্সিটি স্টাইলে, সবগুলা শর্টকাট ট্রিক সহ, সবগুলা হাতে ক্যালকুলেশন সহ, তুমি জানো সাকিব ভাইয়া হাতে ক্যালকুলেশনটা একদম ধরে ধরে করাই দিই, এবং এইখানে যে ভাইয়া ডিটেলস প্রশ্ন ধরে ধরে সলভ করাচ্ছি। সো অনেক স্টুডেন্ট আছে হচ্ছে প্রশ্নগুলো ধরতে পারে না ভার্সিটি অ্যাডমিশনে, তো সবগুলা প্রশ্ন ধরে ধরে আমি তোমাদের পড়াবো। সো কোর্সের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আছে, বা তুমি এসজি শপে গেলেও তুমি হচ্ছে সুন্দরভাবে আমার এই কোর্সটা পেয়ে যাবা। এখানে কি থাকবে, উইকলি এক্সাম থাকবে, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম থাকবে, মডেল টেস্ট থাকবে, ওয়েব অ্যাপ থাকবে, অর্থাৎ একটা অ্যাডমিশন কোর্সে যা যা কিছু দরকার সব কিছুই পাবা ইনশাল্লাহ। ওকে, ইভেন কি ডাউট সলভও যদি লাগে, ওই ডাউট সলভটাও আমি অ্যাড করে দিব, টেনশন নেই। কোর্স প্রাইস খুবই মিনিমাম রাখা হয়েছে, একদম তোমাদের রিজনেবলে 1000 টাকা। সো আই থিঙ্ক এই ইনভেস্টমেন্টটা তোমার জন্য একটা সেরা ইনভেস্টমেন্ট হবে, তুমি যদি আমার সাথে পুরো ভার্সিটির কেমিস্ট্রির জার্নিটা শুরু করতে চাও। আর এছাড়া প্ল্যান করতেছি দেশের যে কোনো একটা জায়গায় অফলাইনে ভার্সিটি কেমিস্ট্রিটা, অ্যাডমিশন কেমিস্ট্রিটা পড়াবো। সো তোমরা একটু কমেন্ট করো যে কোন জায়গায় তোমরা আগ্রহী, সো সেখানে আমি শুরু করতে পারি। ওকে, এখন আমরা নান্স সমীকরণের আরেকটা অঙ্ক করব। সো এই ম্যাথটা যদি তুমি পারো বা এই ম্যাথটা যদি বুঝতে পারো, নান্স সমীকরণে আর কোনো ম্যাথে তুমি আটকাবে না, বুঝতে পারছো? সো দেখো কি বলছে, A3+ 0.15 মোলার, B2+/B 0.02 মোলার। আর এই যে কোষ সংকেত দিয়ে আমাদের কি বুঝিয়ে দিচ্ছে, এটা হচ্ছে অ্যানোড, বিটা হচ্ছে ক্যাথোড, কারণ আগে অ্যানোডটা লিখি, অ্যানোডে জারণ হয়েছে, ক্যাথোডে বিজারণ হয়েছে। এখন বলছে তড়িৎচালক বল। ওকে, নাইস, কোনো সমস্যা নাই। আমরা আগে কি করে ফেলি একটু দেখো তো, কয়েকটা কাজ করে ফেলি। সো আমরা শুরুতে জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়াটা লিখে ফেলি। জারণ অর্ধবিক্রিয়া কি হবে, দেখো কি আছে, এ সলিড, সে 3টা ইলেকট্রন ত্যাগ করছে, A3+ অ্যাকোয়াসে পরিণত হয়েছে, তাই না স্যার? আচ্ছা, বিজারণ অর্ধবিক্রিয়ায় কি হয়েছে স্যার? বিজারণ অর্ধবিক্রিয়ায় এটা তুমি যদি দেখো B2+, তাই না? B2+ অ্যাকোয়াস অবস্থায় আছে, ও 2টা ইলেকট্রন গ্রহণ করছে, বিতে কনভার্ট হয়েছে সলিডে। এখন দেখো তুমি যখন কোষ বিক্রিয়াটা লিখবা, কোষ বিক্রিয়া, তো তখন তোমার কি হবে দেখুন তো, ইলেকট্রনগুলো ব্যালেন্সিং করা লাগবে না? উপরেরটাকে তুমি 2 দ্বারা গুণ করো, নিচেরটাকে 3 দ্বারা গুণ করো, বুঝে গেছে? তাহলে কি হবে, কোষ বিক্রিয়াটা কি আসতেছে দেখো, 2A সলিড প্লাস 3B2+ বিক্রিয়া করে 2A3+ অ্যাকোয়াস আর 3B সলিড হচ্ছে, তাই না স্যার? এখন আসেন, এখানে 2টা জিনিস বোঝা লাগবে। এখানে n এর মান কত, অর্থাৎ তুল্য সংখ্যা কত, তো টোটাল আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা কয়টা, 2টা দিবা না 3টা দিবা? দেখো আমরা ব্যালেন্সিং করছি না, ব্যালেন্সিং করার পরে কয়টা হয়েছে, এখানেও 6টা, এখানেও 6টা। সো n = 6। আর কিউটা কি হবে, ঠিক আছে, রিঅ্যাকশন কোশেন্টটা কি হবে দেখেন স্যার, আমরা কি জানি, এইটা সলিড সলিড, এদের ঘনমাত্রা 1 হবে, তাই না? A3+ এর ঘনমাত্রা, এদের সহগ আছে না, এটা কি স্কোয়ার আকারে যাবে। B2+ এর ঘনমাত্রা, এটা সহগটা পাওয়ার আকারে যাবে, ঠিক আছে? সো এই যে এই অংশটা বের করাটাই হচ্ছে এই অঙ্কের মেইন জিনিস। অনেকে কি করে, এটা ভুল করে ফেলে। সো তারপরে ইনট সেলটা কি হবে, ইনট সেলটা বের করে ফেলি। সো দেখো এর জারণ বিভব দেওয়া আছে, তাই না? আমরা কি পড়ছি, ইনট সেল, ইনট অ্যানোড, অ্যানোডে কি নিব আমি, জারণ বিভব নিব, প্লাস ইনট ক্যাথোড, ক্যাথোডে কি নিব আমি, বিজারণ বিভব নিব, তাই না? সো অ্যানোড কোনটা, এ তো আমাদের অ্যানোড বুঝাই যাচ্ছে, জারণ বিভব কত 1.66 বসাইছি। ক্যাথোড কোনটা, বি, এটা জারণ বিভব দেওয়া আছে, সো এটা কি করব আমরা, বিজারণ বিভব দেওয়াবো, প্লাসে মাইনাসে কি মাইনাস 0.76 ভোল্ট। তাহলে কত আসতেছে আমার ইনট সেলের মান স্যার, দেখেন তো
1.66 মাইনাস 0.76 কত আসতেছে 0.9 ভোল্ট। এখন আসো তুমি ইএমএফটা বের করো, তোমার জন্য একদম পানি ভাত। ইএমএফ ইনট সেল মাইনাস আরটি ডিভাইডেড বাই এনএফ লন কত হবে, কিউ এর মানটা বসায় দিই, A3 প্লাসের ঘনমাত্রা এটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই B2 প্লাসের ঘনমাত্রা এটা হোল কিউব। ওকে, ভ্যালুগুলো বসাই 0.9 মাইনাস আর কত 8.314, মনে রাখবা তাপমাত্রাটা কত বলে দিচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে কি 300 কেলভিন। এন কত, আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা 6, 96,500 দিলাম ইন্টু লন A3 প্লাসের ঘনমাত্রা কত দিয়ে দিচ্ছে 0.15, এটার হোল স্কোয়ার দাও, আর B2 প্লাসের ঘনমাত্রা কত দিচ্ছে 0.02, এটার হোল কিউব দাও। এখন গিয়ে তোমার অঙ্কটা হয়ে যাবে। স্যার দেখি কি আসে, 0.9 মাইনাস 8.314 ইন্টু 300 6 ইন্টু 96,500 ইন্টু লন 0.15 স্কোয়ার 0.02 কিউব, তো কত আসে আমাদের 0.87 এত ভোল্ট। ঠিক আছে স্যার, সো বুঝতে পারছেন ম্যাথটা, আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা, তারপর রিঅ্যাকশন কৌশলটা আমরা বের করছি, দেন বাকি কাজটা সুন্দরভাবে করে ফেলছি। এই দুইটাই হচ্ছে মেইন ছিল, বুঝতে পারছেন। আর ইনট সেলের ক্যালকুলেশন তো বুঝছই, অ্যানোডে জারণ বিভব নিবা, ক্যাথোডে বিজারণ বিভব নিবা, দুইটাকে যোগ করে দিবা, প্যাচ লাগার কোনো কারণ নাই। অনেকের ইনট সেলের সূত্রেও প্যাচ লাগে, সিম্পল, অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ দুইটা যোগ করো, শেষ। সো ডি নাম্বার প্রশ্নটাই দেখি। আমাদের ডি নাম্বার প্রশ্নটা খুবই মজার প্রশ্ন, আমি মজা করে ডাকি হচ্ছে পাত্রপাত্রীর ম্যাথ, অর্থাৎ কোন পাত্রে রাখা যাবে কোন পাত্রে রাখা যাবে না। সো একটা টেকনিক অলওয়েজ মাথায় রাখতে হবে এখানে, যে পাত্রটাকে অলওয়েজ অ্যানোড ধরতে হবে। এই ম্যাথটা সলভ করার জন্য পাত্রটাকে অলওয়েজ অ্যানোড ধরতে হবে, কারণ কি হয় অ্যানোডে জারণ হয়। সো অ্যানোডে যদি জারণ হয় তাহলে কি হবে, পাত্রটা ক্ষয়প্রাপ্ত হবে, তো ক্ষয়প্রাপ্ত হলে দীর্ঘদিন রাখা যাবে না। আর অ্যানোডে যদি হচ্ছে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে না হয়, ঠিক আছে, তো তখন কি হবে, মনে করো দীর্ঘদিন রাখা যাবে। সো আমরা যদি দেখি এইখানে ইনট সেল যদি পজিটিভ হয় তার মানে হচ্ছে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, আর ইনট সেল যদি নেগেটিভ হয় তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত নয়। সো পজিটিভ হইলে তুমি রাখতে পারবা না, আর নেগেটিভ হইলে রাখতে পারবা। সো অনেকগুলো কথা বলছি, এখন চলো অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটু বুঝি। সো দেখো বি পাত্র, তাহলে এই যে বি এর জারণ বিভব দেওয়া আছে, বিটা অলওয়েজ অ্যানোড। সো আমি যখন বলবো বি পাত্রে সি এর দ্রবণ যদি রাখি তাহলে কি হবে, ইনট সেলটা আমরা বের করি, ইনট সেল, তাহলে কি হবে আমরা জানি ইনট অ্যানোড অক্সিডেশন প্লাস ইনট ক্যাথোড, তাই না, ক্যাথোডে রিডাকশন। ওকে, পাত্রটাকে অলওয়েজ অ্যানোড ধরতে হবে। তো তুমি এক লাইন বাড়ায় লিখতে পারো, আমি অলওয়েজ দেখতেছো এক লাইন করে কমায় লিখতেছি। দেখো আমি কি করবা, তুমি এটা দিয়ে দিতে পারো, বি পাত্র যেহেতু অ্যানোডে কি হচ্ছে দেখো তো, B/B2 প্লাস এটা দিয়ে দিও, এটার অক্সিডেশন বোঝাবা। আর ক্যাথোডে কি দিবা, যখন সি পাত্র নিচ্ছ C2SO4 আছে, তো এখানে C+/C বসায় দিবা। ওকে, আর এখানে রিডাকশন বিভব একটা লাইন এক্সট্রা লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। সো দেখো অ্যানোডের জারণ বিভবের মান কত, বি এর জারণ বিভবের মান 0.76, আর সি এরও জারণ বিভব আছে, বাট সি এর কি জারণ বিভব নিতে পারবা না, বিজারণ বিভব নিতে হবে। তো এটা কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে 0.80 প্লাস, তাহলে 1 প্লাস 1.56 ভোল্ট। সো এটা কি ইনট সেল গ্রেটার দেন 0, তাহলে কি হবে, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে, তাই না, স্বতঃস্ফূর্ত হবে। তো এই বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হলে এটা কি রাখা যাবে না, সি দ্রবণটা রাখা যাবে না, অর্থাৎ C2SO4 রাখা যাবে না। ওকে, পরেরটা দেখো, আমি যদি বি পাত্রে এর দ্রবণ নেই, ঠিক আছে, সেম ভাবে ইনট সেল বের করি আমরা,
ইনট সেল কি করব ইনট আমরা কি লিখব B/B2+ লিখব এটার অক্সিডেশন জারণ বিভব বসাবো প্লাস ইনট এ কি 3+ তাই না A3+/A এটা রিডাকশন বিভব বসাবো বিজারণ বিভব বসাবো তাহলে দেখি এটা তো 0.76 ভোল্টই আর এটা কত আসে দেখি স্যার কত আছে আমাদের এর জারণ বিভব দেওয়া আছে সো এটা কি হবে মাইনাস বসাবো কারণ আমার বিজারণ বিভব বসাইতে হবে বিজারণ বিভবটা উল্টায় দিলে আমি পেয়ে যাব সো আমার কত আসে দেখেন তো স্যার 0.76 মাইনাস 1.66 তাহলে আমি কি পাই মাইনাস 0.9 ভোল্ট সো ইনট সেল লেস দেন 0 তাহলে কি রাখা যাবে তো ইনট সেল যেহেতু লেস দেন 0 তো বিক্রিয়া কি স্বতঃস্ফূর্ত নয় আমরা লিখতে পারি এটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত নয় তাহলে কি রাখা যাবে ঠিক আছে স্যার সুন্দরভাবে গুছিয়ে লিখে দিবেন এখানে একটা আইসা পড়তে পারে কমন পড়বে ইনশাল্লাহ ওকে সো চলো পরের প্রশ্নটায় যাই আমাদের পরের প্রশ্নটা খুবই চমৎকার একটু ট্রিকি বাট সহজ দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল 2+ 1 মোলার থেকে নিকেল সলিডে হয়েছে এর অর্ধকোষ বিভব নির্ণয় করো তো এইখানে দেখো অর্ধকোষ বিভব নির্ণয় করার জন্য তো নিকেলের ইনট সেলের মান লাগবে নান্ট সমীকরণ দিয়েই করব সো এখন খেয়াল করো এইখানে কি দেওয়া আছে জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব দেওয়া আছে আর ইনট সেল দেওয়া আছে ওই বিক্রিয়াটার জিঙ্কের সাথে নিকেলের বিক্রিয়ার এখানে কি জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করতেছে দেখো জিঙ্ক সলিড থেকে জিঙ্ক 2+ হয়েছে আর নিকেল 2+ নিকেলে পরিণত হয়েছে সো এইখান থেকে আমরা প্রথমে নিকেলের প্রমাণ বিজারণ বিভবটা বের করব তো আমরা একটু যদি দেখি আমরা সূত্র কি জানি একটু খেয়াল করেন স্যার আমরা সূত্র জানি হচ্ছে ইনট সেল ইকুয়াল টু ইনট জিঙ্ক/জিঙ্ক 2+ প্লাস ইনট নিকেল 2+/নিকেল সো আমাদের এইটার ভ্যালু দেওয়া আছে এইটার ভ্যালু দেওয়া আছে তো ইনট নিকেল 2+/নিকেল মানে নিকেলের প্রমাণ বিজারণ বিভব যদি আমরা বের করি তাহলে কত আসবে ইনট সেল থেকে ইনট সেল কত 0.51 আর প্রমাণ জারণ বিভব দেওয়া আছে -0.76 ভোল্ট তাহলে কত আসে স্যার দেখেন তো 0.51 মাইনাস 0.76 তাহলে আসে হচ্ছে -0.25 ভোল্ট ওকে এখন বিক্রিয়াটা কি দেওয়া আছে স্যার দেখেন এই জায়গাটায় গিয়ে পোলাইন ভুল করে নান্ট সমীকরণ করার সময় কি করে পুরাটার করা লাগে বাট পুরাটার বলে নাই কিন্তু অর্ধকোষ বিভব বের করতে বলছে সো দেওয়া আছে কি নিকেল 2+ এটা কি অ্যাকোয়াস এটা কি হয়েছে নিকেল সলিডে পরিণত হয়েছে তো কয়টা ইলেকট্রন গ্রহণ করছে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে 2 মোল ইলেকট্রন আদান প্রদান হয়েছে সো এখানে n = কত 2 আর q = কি হবে এটার তো ঘনমাত্রা 1 তাহলে 1 বাই উৎপাদ বাই বিক্রিয়ক নিকেল 2+ এর ঘনমাত্রা বুঝা গেছে স্যার এখন আমরা যদি ইএমএফ বের করি ইএমএফ আমরা কি করব ইনট অফ নিকেল 2+/নিকেল মাইনাস RT ডিভাইডেড বাই NF ইনটু লন 1 বাই কি করব নিকেল 2+ এর ঘনমাত্রা স্যার বাকিগুলো তো তোমরা পারবা তারপরে করে দেই এটা কত -0.25 -8.314 তাপমাত্রা কত দেওয়া আছে আমাদের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে স্যার দৃশ্যকল্প 1 25 ডিগ্রি সেলসিয়াস এখানে বলে দিচ্ছে সো ইনটু 298 কেলভিন 2 মোল ইলেকট্রন আদান প্রদান হয়েছে ফ্যারাডের ধ্রুবক 96500 কুলম্ব লন 1 বাই নিকেলের ঘনমাত্রা কত দেখো নিকেল 2+ এর 0.1 মোলার সো আমরা যদি ক্যালকুলেশন করি দেখি -0.25 মাইনাস 8.314 ইনটু 298 ডিভাইডেড বাই 2 ইনটু 96500 ইনটু
লন 1/0.1 কত আসে -0.2796 এত ভোল্ট। ঠিক আছে স্যার, ডান, বা -0.28 ভোল্টও দিতে পারো। সো ক্লিয়ার স্যার। তারপরে দেখো খ নাম্বারটা কি বলছে। খ নাম্বারটা আরো ইন্টারেস্টিং এবং খুবই সহজ একটা উত্তর। দৃশ্যকল্প 2 এর কোষ বিক্রিয়া উল্লেখপূর্বক বাম কোষটির কোষ সমীকরণ লেখো। দৃশ্যকল্প 2 এ দেখো কি আছে, প্রবান হাইড্রোজেন তড়িৎদ্বার আছে, আর এইখানে কি আছে, এ তড়িৎদ্বার আছে। ঠিক আছে, এটার কি বলছে, প্রথমে কোষ বিক্রিয়াটা দেখাইতে বলছে। তো হাইড্রোজেনটা কি হিসেবে কাজ করতেছে, অ্যানোড হিসেবে, কারণ A2+ এতে কনভার্ট হচ্ছে। সো আমরা কি করব, প্ল্যাটিনাম দিয়ে দিই আগে সলিড, যেহেতু বলছে কোষ বিক্রিয়া উল্লেখ করতে। তারপরে কি লিখবো আমরা, আমাদের দিয়ে দেই হাইড্রোজেন, এ কিসে আছে, হাইড্রোজেন গ্যাস, তাই না, হাইড্রোজেন গ্যাস, এটা কিসে পরিণত হয়েছে, 2H+ অ্যাকোয়াসে কনভার্ট হয়েছে, ডান। তারপরে আমরা কি দিব, লবণ শীত দিব, যেহেতু লবণ শীত দিচ্ছে। তারপরে A2+, এটা অ্যাকোয়াস, এটা কিসে কনভার্ট হয়েছে, এ সলিডে কনভার্ট হয়েছে। এখন কথা হচ্ছে তুমি এইখানে আরো কয়েকটা জিনিস অ্যাড করে দিতে পারো, যে হচ্ছে দেখো এইখানে কয়েকটা জিনিস অ্যাড করে দিতে পারো। এখানে ব্র্যাকেটে 1 atm প্রেসারটা দিয়ে দিতে পারো, আর এইখানে এই যে হাইড্রোজেনের যে ঘনমাত্রাটা দিয়ে দিতে পারো, তাইলে তোমার কোষ বিক্রিয়াটা পরিপূর্ণ হবে। এখানে দিয়ে দাও ঘনমাত্রাটা, অর্থাৎ 1 মোলার। শেষ, ডান। এটা কি গেল, কোষ বিক্রিয়া গেল। সো পরের অংশটায় আসি, কি বলছে, কোষ বিক্রিয়া উল্লেখপূর্বক বাম কোষটির কোষ সমীকরণ বিশ্লেষণ করো। বাম কোষটির কোষ সমীকরণ বিশ্লেষণের জন্য এই যে হাইড্রোজেন তড়িৎদ্বার, এটা অ্যানোড হিসেবেও কাজ করতে পারে, এটা ক্যাথোড হিসেবেও কাজ করতে পারে। সো অ্যানোড তড়িৎদ্বার হিসেবে যদি কাজ করে, তো তখন আমরা কি বলি, ধরো হাইড্রোজেন গ্যাস 1 atm দিলা, এটা কি করে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে 2 মোল H+ অ্যাকোয়াস সলিউশনে পরিণত হবে 1 মোলার দ্রবণে। আর যদি কখন এটা ক্যাথোড হিসেবে কাজ করে, তখন কি হবে, উল্টাটা হবে, 2 মোল H+ অ্যাকোয়াস 1 মোলার সলিউশন, এটা কি করে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে কনভার্ট হয়। বুঝা গেছে? তো এটা দিয়ে দিবে 1 atm চাপ। সো এটা হচ্ছে মনে করো আমাদের যে অ্যানোড হিসেবে কাজ করলে এবং ক্যাথোড হিসেবে কাজ করলে। আর তুমি যদি এটার কোষ সমীকরণটা লেখো, প্ল্যাটিনাম সলিড তড়িৎদ্বারটা ব্যবহার করা হয়, প্ল্যাটিনাম তড়িৎদ্বার। তারপরে তুমি লিখে দাও এই যে এই বাম কোষটার জন্য হাইড্রোজেন গ্যাস, এটা কি 1 atm চাপে আছে, তো এটা কি হচ্ছে, 2 মোল H+ এ কনভার্ট হচ্ছে অ্যাকোয়াস 1 মোলার সলিউশন। ঠিক আছে, এবং এইটার প্রমাণ বিভব বা সেল বিভব বা কোষ বিভব আমরা যদি বলি, ইনট সেল, এটা হচ্ছে 0 ভোল্ট। বুঝে গেছে? আমাদের পরের প্রশ্নটা আরেকটি ইম্পর্টেন্ট এবং খুবই পরিচিত প্রশ্ন। দেখো, দৃশ্যকল্প 1-এর উদ্দীপকের কোষটিতে এই যে দেখো X2+ এ পরিণত হচ্ছে, Y এ পরিণত হচ্ছে। সো অ্যানোডে জারণ হচ্ছে, ক্যাথোডে বিজারণ হচ্ছে, দেখতে পারতেছি আমরা। কিভাবে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়? সো একদম বেসিক একটা প্রশ্ন। সো তুমি একটা চিত্র আঁকবা আগে, এই যে তড়িৎদ্বার দাও একটা, আরেকটা তড়িৎদ্বার দাও, দুইটা পাত্রে ডুবাও। ধরো এই যে এটা X তড়িৎদ্বার, এটা হচ্ছে ধরো Y তড়িৎদ্বার। বুঝে গেছে? এটা কি করছো তুমি, তুমি হচ্ছে X2+ এর দ্রবণে ডুবাইছো, আর এটা কি করছো তুমি, এটা কি করছো তুমি Y+ এর দ্রবণে ডুবাইছো। এখন স্যার আমরা দুইটাকে একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলাম, আর এখানে বিদ্যুৎ প্রবাহ হবে কিনা এটা বোঝার জন্য এখানে একটা বাতি দিয়ে দিলাম। এখন খেয়াল করো, আমাদের বলে দিচ্ছে এই যে দেখো X2+/X, এইখানে আমরা যদি হচ্ছে
এক্স এর জারণ বিভবটা চিন্তা করি, দেখো আমাদের দুইটাই বিজারণ বিভব দেওয়া আছে। তো আমরা এইখানে কি করব, জারণ বিভবটা বের করব। y প্লাস এটার জারণ বিভব কত, -0.80, আর ই নট x/x2 প্লাস এটা কত 0.14 ভোল্ট। তো যার জারণ বিভব বেশি সেটাই তো অ্যানোড। তাহলে এই এক্স তড়িৎদ্বারটা অ্যানোড হিসেবে কাজ করবে কিভাবে বুঝলাম, আমরা প্রশ্নের ডাটা থেকে বুঝলাম। যার জারণ বিভব বেশি সে অ্যানোড হিসেবে কাজ করবে। সো এক্স কি করবে, এক্স হচ্ছে দুইটা ইলেকট্রন, ঠিক আছে, দুইটা ইলেকট্রন এখানে ছেড়ে দিয়ে x2 প্লাস আকারে দ্রবণে চলে যাবে। সো এইখানে কি হয়েছে, ইলেকট্রনগুলো জমা হয়েছে, এই কারণে এই তড়িৎদ্বারটাকে আমরা নেগেটিভ ইলেকট্রোড বলি, কারণ এখানে এসে সবগুলো ইলেকট্রন জমা হয়। বুঝতে পারছেন স্যার? তারপরে কি হয় একটু খেয়াল করেন, ইলেকট্রনগুলো এই দিক দিয়ে ফ্লো হওয়া শুরু করে, দেন ইলেকট্রন এইখানে আসার সাথে সাথেই এই y2 প্লাস বা y প্লাস কী করে, ইলেকট্রন গ্রহণ করে y আকারে এই তড়িৎদ্বারের গায়ে জমা হয়। বুঝা গেছেন স্যার? তো এইখানে কি হয়, ইলেকট্রন আসার সাথে সাথে y প্লাস এই ইলেকট্রনটাকে গ্রহণ করে। সো এখানে ইলেকট্রনের একটা ঘাটতি দেখা যায়, তো এই কারণে এই তড়িৎদ্বারটাকে আমরা প্লাস বলি। তো ইলেকট্রনের ফ্লো কোন দিকে হচ্ছে, ইলেকট্রনের ফ্লো অ্যানোড থেকে ক্যাথোডের দিকে হচ্ছে। তো ইলেকট্রন যেদিকে ফ্লো হয় তার বিপরীত দিকে কিন্তু কারেন্ট ফ্লো হয়, তাই না? আমরা সবাই জানি, অর্থাৎ ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। সো এর থেকেই তো আমাদের প্রমাণিত হয় যে এই যে এইখানে কি হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া হচ্ছে বা রাসায়নিক একটা পরিবর্তন হচ্ছে। তো এই রাসায়নিক শক্তিটা কিসে কনভার্ট হচ্ছে, তড়িৎ শক্তিতে কনভার্ট হচ্ছে না, কারণ এই যে আমরা যে বিদ্যুৎ পাচ্ছি রাসায়নিক বিক্রিয়ার চেঞ্জের ফলে। সো এইটাই জানতে চাইছে যে উদ্দীপকের কোষটি কিভাবে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করে। জাস্ট এইটুক ব্যাখ্যা করে দিলেই হবে। তারপর তোমার লবণ সেতু হাবি যাবে, এটা দেখাইতে পারো, বাট দরকার নাই, গ নাম্বার যেহেতু বলছে এইটুক দেখাইলেই হবে। ঘ নাম্বার প্রশ্নটা দেখো, দৃশ্যকল্প 2 এর উদ্দীপকের তথ্যের ভিত্তিতে সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা নির্ণয় সম্ভব কি? অবশ্যই সম্ভব। তোমাকে প্রথমে বের করতে হবে কি, এইখানে হাইড্রোজেন গ্যাস, দেখো এখানে হাইড্রোজেন তড়িৎদ্বার আছে, এখানে কপার তড়িৎদ্বার আছে, তাই না? তো তোমার এইখান থেকে কি করতে হবে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে হবে। তারপর তুমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা থেকে কি করতে পারবা, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাটা বের করে ফেলতে পারবা। সো তোমার কি করতে হবে, নান সমীকরণের মাধ্যমে করতে হবে। সো চলো আমরা ম্যাথটা করি, পরের স্লাইডে গিয়ে করি, জায়গা নিয়ে করি। সো আমরা প্রথমেই যেটা করে ফেলি, চলো হচ্ছে কোষ বিক্রিয়াটা লিখে ফেলি। অ্যানোড অর্থ বিক্রিয়া, তারপরে ক্যাথোড অর্থ বিক্রিয়া। অ্যানোডে কি হবে, অ্যানোডে জারণ হবে, তো হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস এটা কি করবে স্যার, তারা 2 মোল ইলেকট্রন ত্যাগ করবে এবং 2 মোল H প্লাস অ্যাকোয়াসে পরিণত হবে। আচ্ছা, তারপরে আমাদের কি হবে, কপার সালফেট, তাই না? সো কপার 2 প্লাস এই 2 মোল ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। ঠিক আছে, কোষ বিক্রিয়াটা যদি দেখাই, এটা কি ক্যাথোডে হচ্ছে, ভালোভাবে বুঝছো। সো কোষ বিক্রিয়া কি হবে, হাইড্রোজেন গ্যাস প্লাস কপার 2 প্লাস বিক্রিয়া করে কি হয়েছে, 2 মোল H প্লাস অ্যাকোয়াস প্লাস কপার সলিড। আচ্ছা, এখন কপার 2 প্লাস তো এটা অ্যাকোয়াস হবে, এটা দিও। এইখানে আমার N কত হবে, 2 হবে, কারণ 2 মোল ইলেকট্রন আদান প্রদান হয়েছে। আমার কিউ কত হবে দেখেন তো, এই সলিড আর গ্যাস, ঠিক আছে, দুইটার ঘনমাত্রা কি 1। তাহলে আমরা কি করব, আমাদের হচ্ছে কিউটা কি হবে স্যার, দেখেন অ্যানোড বাই ক্যাথোড, তাই না, H প্লাস এটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই কপার 2 প্লাস। ওকে, সহগটা যেটা স্কোয়ার আকারে চলে গেছে। স্যার এখন আমাদের কি লাগবে, ইনট সেল লাগবে, তাই না স্যার, ইনট সেল। সো ইনট সেল কি, ইনট অ্যানোড, অ্যানোডে জারণ প্লাস ইনট ক্যাথোড, তাই না, অ্যানোড প্লাস ইনট ক্যাথোড আমরা জানি। অ্যানোডে জারণ বিভব, ক্যাথোডে বিজারণ বিভব। তো এখন দেখো এই যে হাইড্রোজেনের জারণ বিভব বা বিজারণ বিভব, হাইড্রোজেনের প্রমাণ বিভবটা কি 0 না, আমরা জানি হাইড্রোজেনের। তারপরে ক্যাথোড যেটা আছে ওইটা কত, 0.34 ভোল্ট। প্রশ্নে মানে টাইপ করা ছিল না, বাট প্রশ্নে ইনশাল্লাহ অবশ্যই দেওয়া থাকবে 0.34 ভোল্ট। তাহলে ইনট সেলের মান কত, 0.34
0.34 ভোল্ট। ওকে স্যার, এখন আসেন আমার সূত্রটা লিখি, ইএমএফ ইকুয়াল টু ই নট সেল মাইনাস RT ডিভাইডেড বাই NF ইন্টু লন কি হবে স্যার, হাইড্রোজেনের ঘনমাত্রা হোল স্কোয়ার ডিভাইডেড বাই কপার 2+ এর ঘনমাত্রা। সো এখন খেয়াল করেন ইএমএফ এর মান কিন্তু প্রশ্নে দেওয়া আছে, দেখো কোষ্ঠীর কোষ বিভব কত 0.42 ই নট সেল 0.34 মাইনাস RT, আর এর মান কত 8.314, তাপমাত্রা কত, তাপমাত্রা বলে দিচ্ছে আমাদের এইখানে যে 25 ডিগ্রি সেলসিয়াস, তাই না, 298 কেলভিন। 2 মোল ইলেকট্রন আদান প্রদান হয় আমরা বের করছি, আর ফ্যারাডে 96,500। লন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমরা বের করব, এটা হোল স্কোয়ার, কপার 2+ এর ঘনমাত্রা কত 0.1। এখন আমাদের সলভ করতে হবে আস্তে ধীরে, ঠিক আছে স্যার। তো প্রথমে আমরা কি করব, এটা এই পাশে নিয়ে আসি, বা এই পুরোটাকে এই পাশে নিয়ে আসি, ওইটা এই পাশে নিয়ে যাই, মাইনাস হিসাব পড়বে একটা, তাই না। তাইলে আমরা দেখেন ধাপে ধাপে সলভ করতে পারি। 0.34 মাইনাস 0.42 করলাম, তো ভাগ আমি এই অংশটা করে দিই, তাহলে কত আসে 8.314 ইন্টু 298 ডিভাইডেড বাই 2 ইন্টু 96,500। সো আমরা কি পাই দেখো, লন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হোল স্কোয়ার ডিভাইডেড বাই 0.1 ইকুয়াল টু কত পাই মাইনাস 6.23। তারপরে বাকিটা আমরা কি করব, এখন আমরা লিখতে পারি এই H প্লাস স্কোয়ার ডিভাইডেড বাই 0.1 সমান সমান লন ইনভার্স মানে কি ই টু দি পাওয়ার মাইনাস 6.23, তাই না স্যার। তো তুমি জাস্ট করে ফেলো, শিফট, আমার ক্যালকুলেটরই বন্ধ করে ফেলছে, ই টু দি পাওয়ার মাইনাস 6.23, তাহলে কত আসে 1.96 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এইটার সাথে তুমি 0.1 গুণ করে ফেলো, তাহলে কি পাবা তুমি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হোল স্কোয়ারটা পেয়ে যাবা। 0.1টা গুণ করে ফেলি, তাহলে কত আসে 1.96 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। তো এখান থেকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বের করে ফেলতে পারো, রুট করো, রুট ওভার অ্যান্সার কত আসে 0.014। তো এখন আমাদের প্রশ্নটায় দেখো কি চাইছে, প্রশ্ন চাইছে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা বের করতে। এখন 1 মোল সালফিউরিক অ্যাসিড আমরা কি জানি, 2 মোল হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাটা কি হবে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটাকে তুমি 2 দ্বারা ভাগ করে দিলি। তো 2 দ্বারা ভাগ করলে কত হয় দেখো 0.014 ভাগ 2 কত আসে 7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলার। শেষ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। সো চলো পরের অংশে যাই। আমরা এতক্ষণ যতগুলো প্রশ্ন করলাম মোটামুটি সব টাইপ আমাদের কিন্তু শেষ। এখন হচ্ছে দেখবা সবগুলা রিপিট আসবে, কারণ তড়িৎ রসায়নে আর নতুন টাইপ বানানোর কিছু নাই, এই টাইপগুলো থেকেই প্রশ্ন আসে। সো আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিব, ইনশাল্লাহ তোমরা পারবা। দেখো উদ্দীপকের দ্রবণে অ্যালুমিনিয়াম পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, এই ধরনের একটা অঙ্ক করছি না। সো দেখো এইখানে এই জিঙ্ক আর অ্যালুমিনিয়াম দুইটারই কি দেওয়া আছে, বিজারণ বিভব দেওয়া আছে। তো এইখানে তোমার কাজটা কি করতে হবে, অ্যালুমিনিয়ামটা তো অ্যানোড ধরতে হবে, পাত্রটাকে অ্যানোড ধরতে হবে। দুইটার আগে মনে করো অ্যালুমিনিয়ামের জারণ বিভব বের করতে হবে, তাই না। ই নট দেখো অ্যালুমিনিয়াম স্ল্যাশ অ্যালুমিনিয়াম 3+, জারণ বিভব দেওয়াই আছে কত 1.66 ভোল্ট, 1.66 ভোল্ট। আর তোমার ওইটা তো ক্যাথোড হবে, অর্থাৎ জিঙ্ক 2+ স্ল্যাশ জিঙ্ক, অর্থাৎ বিজারণ বিভব বের করতে হবে, কত আসে মাইনাস 0.76 ভোল্ট। এখন তুমি ইনট সেল বের করো, ইনট সেলে কি করবা, অ্যানোডে জারণ নিছি, ক্যাথোডে বিজারণ নিছি, দুইটা যোগ করে দাও, 1.66 মাইনাস 0.76 কত আসে দেখো তো, প্রায় 1.66 মাইনাস 0.76, তো 0.9 ভোল্ট আসে, প্লাস 0.9 ভোল্ট। তো ইনট সেল কি গ্রেটার দেন 0 না ভাইয়া, গ্রেটার দেন 0, তার মানে কি বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, তো পাত্রে কি রাখা যাবে, রাখা যাবে না। পরেরটা যদি দেখো, উদ্দীপকের দ্রবণের মধ্যে 2.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা যাবৎ চালনা করা হলো। এই দ্রবণটায় 2.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা যাবৎ চালনা করছে।
তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে? সো এই সেম অঙ্কটা কিন্তু আগে করছি। দেখো তোমাকে কি করতে হবে, তড়িৎ বিশ্লেষণের আগে দ্রবণের ঘনমাত্রাটা বের করবা। কিভাবে বের করবা? W = SMV / 1000। ওকে, তো এটা করে বের করো, কি আসবে স্যার? দেখেন এস কত আমাদের 0.5 মোলার, এম কত, জিঙ্ক সালফেটের ভরটা বসাবা এখানে, তারপরে আয়তন বসাবা, আয়তন কত 250 ml, নিচে 1000 বসাবা। বুঝে গেছে? এটা কি গেলা W1 বের করলা। W2 কি? কতটুক ক্যাথোডে সঞ্চিত হবে? MIT / EF, এই সূত্রটা ব্যবহার করবা, MIT / EF। তারপরে তোমার কি করতে হবে? ডেল W বের করতে হবে, তাই না? অর্থাৎ W1 - W2 বের করবা। ঠিক আছে স্যার? তো এইটা বের করার পরে তুমি কি করবা? ঘনমাত্রাটা বের করে ফেলবা। অর্থাৎ কি? ডেল W যেটা আসছে S = W × 1000 / MV, এই সূত্র দিয়ে করে ফেলবা। পারবা না? আশা করি কিন্তু পারবা। ঠিক আছে স্যার, পরের অঙ্কটায় যাই। পরের প্রশ্নটা দেখো, একদম সিম্পল একটা প্রশ্ন। দৃশ্যকল্প 1-এ উদ্দীপকের কোষে সংগঠিত অর্ধকোষ বিক্রিয়া এবং কোষ বিক্রিয়া লেখো। সো অর্ধকোষ বিক্রিয়া, আমরা কোষ বিক্রিয়া সবই পারি। আমি একটু কোষ বিক্রিয়াটা দেখাই দিই। দৃশ্যকল্প 1-এ দেখো এখানে কি হচ্ছে? নিকেল 2+ হচ্ছে, আর দেখো সিলভার প্লাস কি হচ্ছে? সিলভারে পরিণত হচ্ছে। আবার দেখো কিভাবে বুঝবা নিকেলে যে জারণ ঘটতেছে? তুমি দেখো এইখানে নিকেলের জারণ বিভবটা একটু দেখি স্যার। আমরা নিকেলের জারণ বিভবটা কি হবে? +0.25 ভোল্ট হবে। আর সিলভারের কি আছে? বিজারণ বিভব দেওয়া আছে। সিলভারের জারণ বিভবটা কি হবে? -0.79 ভোল্ট। সো নিকেলের জারণ বিভবের মান বেশি, তাহলে এটা অ্যানোড। তো সুন্দরভাবে আমরা যদি লিখি, তুমি লেখো নিকেল সলিড, এটা কি হয়েছে? নিকেল 2+ অ্যাকোয়াসে কনভার্ট হয়েছে, তাই না? তারপরে লবণ সেতু দেই আমরা। তারপরে আমরা কি বলবো? সিলভার প্লাস, এটা অ্যাকোয়াস ছিল, ঠিক আছে স্যার? এটা কি হয়েছে? সিলভার ধাতুতে পরিণত হয়েছে, সলিডে পরিণত হয়েছে। তো এটা সুন্দরভাবে লিখে দিলেই কিন্তু তোমার খেলা শেষ। তো তারপরে দেখো দৃশ্যকল্প 2-এ কোষ বিক্রিয়ার মধ্যে কোনটি স্বতঃস্ফূর্ত হবে? দৃশ্যকল্প 2 যদি আসি আমরা, এই যে 2, এখন 2টার ভিতরে কোনটা স্বতঃস্ফূর্ত হবে? এখন সবগুলার দেখো, এটা অ্যানোডের জারণ বিভবের মান দেওয়া আছে, এটার ক্যাথোডের বিজারণ বিভবের মান দেওয়া আছে, বুঝাই যাচ্ছে কিন্তু। দেখো কোনটা, এই দুইটা যোগ করলে কি হবে? পজিটিভ হবে না? তাহলে 1 নাম্বারটা কি স্বতঃস্ফূর্ত হবে? এটা ইনট সেল, তাই না? এটার ইনট সেল > 0। আর পরেরটাই দেখো, সিলভার/সিলভার প্লাস, সিলভার/সিলভার প্লাস, এটার কি দেওয়া আছে? জারণ বিভব মাইনাস। আবার দেখো জিঙ্ক 2+ জিঙ্ক, এটার বিজারণ বিভব দেওয়া আছে, এটাও কি মাইনাস। দুইটা যোগ করলে কি হবে? দুইটা যোগ করলে কিন্তু ইনট সেল <0 হবে। তাইলে কোনটা স্বতঃস্ফূর্ত ঘটবে? তাই যে 1 নাম্বারটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, 2 নাম্বারটা কি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে? ঘটবে না। শেষ। সুন্দরভাবে দেখে দিবা। এগুলা তো সহজ ম্যাথ, আশা করি পারবা। পরেরটাই যাই। পরের প্রশ্নটা দেখো, খুবই চমৎকার একটা প্রশ্ন। আমরা এই ধরনের প্রশ্ন করছি, বাট এখানে ডিফারেন্ট কিছু চাইছে, সময় চাইছে। তো অঙ্কটা আমি করাইয়া দিচ্ছি। দেখো 1 নং পাত্রের ধাতব আয়নটির অর্ধেক পরিমাণ, কি বলছে? অর্ধেক পরিমাণ ক্যাথোডে সঞ্চিত হইলে। সো নিকেল যতটুকু সঞ্চিত হয়, W = আমরা MIT / EF, এটার কি অর্ধেক পরিমাণ সঞ্চিত হইলে কি বলছে? 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কত সময় লাগবে? আমরা সূত্র জানি, দেখো W = MIT / EF। এখন Wটা কি বলছে? W/2, তাই না? অর্ধেক পরিমাণ। সো আমরা এখানে W/2 দিয়ে দিলাম, W'/2। আমরা এখানে W = W'/2। আচ্ছা, এখন আমাদের কি চাইছে? সময়। তো দেখেন স্যার, সময়টা কিভাবে বের করব? দেখেন W'/EF 2 × MI, বুঝে গেছে? এখন আমার কি বের করতে হবে স্যার? একটু খেয়াল করেন। W কি দেওয়া আছে? আমার ভর কি দেওয়া আছে? না। সো Wটা বসায় দাও, সেটা হচ্ছে SMV / 1000 ইন্টু সূত্রে 2 আছে, ইন্টু তুল্য সংখ্যা আছে, ইন্টু ফ্যারাডে আছে। আর এইখানে কি আছে? M আছে আর কারেন্ট আছে। সো আমার কিন্তু আর এই যে নিকেলের ভরটা লাগতেছে না। দেখো M কাটা। কেন এইভাবে করলাম? অনেকগুলা টাইম বাঁচে, ক্যালকুলেশনের টাইম বাঁচে। সো আমরা এখন কি করব? জাস্ট ভ্যালুগুলা বসাবো। দেখো S কত আমাদের? 0.2 মোলার। আমাদের আয়তন কত? 20 ml। 20ই বসাবো, কারণ কি আমি 1000 দিয়ে ভাগ করছি সূত্রের। তুল্য সংখ্যা কত?
2 কারণ 2 মোল ইলেকট্রন আদান প্রদান হবে ওকে নিকেল 2+। তারপরে কি ফেরাডে 96,500 বসায় দাও। তারপরে আমার সূত্রের 1000 বসাইছি ইন্টু 2 বসাইছি, কারেন্ট কত 2 অ্যাম্পিয়ার বলে দিচ্ছে, কত 2 অ্যাম্পিয়ার। সো আমরা ক্যালকুলেশন করলে রেজাল্টে কি পাই স্যার দেখি তো, 0.2 ইন্টু 20 ইন্টু 2 ইন্টু 96,500 ডিভাইডেড বাই 1000 ইন্টু 4। সো অ্যান্সার কি 193 সেকেন্ড। ঠিক আছে ডান। কত সময় লাগবে 193 সেকেন্ড লাগবে। সো আমাদের অ্যান্সারটা কি হবে 193 সেকেন্ড হবে। তো তোমাকে যদি বলা হয় কত সময় প্রবাহিত করতে হবে 193 সেকেন্ড ধরে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করতে হবে। সো এখন ডি নাম্বারটা যদি দেখো, উদ্দীপকের কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি, এটা কি আমার আর করানোর দরকার আছে? ইনট সেল বের করবা, ইনট সেল যদি গ্রেটার দেন 0 হয় তাহলে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, লেস দেন 0 হইলে ঘটবে না। আমাদের সর্বশেষ প্রশ্নটা যদি দেখি, দেখো কি বলছে, দৃশ্যকল্প এক প্রদত্ত তড়িৎদ্বারের সমন্বয়ে কোষ গঠনের অর্ধকোষ ও কোষ বিক্রিয়া লেখো। আশা করি পারবা, অর্ধকোষ কোষ বিক্রিয়া আর কোনো ঝামেলা হবে না। আর ওয়াই প্লাস আয়নের ঘনমাত্রা 1.5 মোলার হলে বৈদ্যুতিক বাতির উজ্জ্বলতার পরিবর্তন হবে কিনা। সো এখন দেখো একবার কি করবা, ওয়াই প্লাসের ঘনমাত্রা 0.3 মোলার ধরে করবা, একবার ওয়াই প্লাসের ঘনমাত্রা 1.5 মোলার ধরে করবা। যখন দেখবা এইটা দিয়ে যদি ইএমএফ বেশি হয়ে যাবে, দেখবা ইএমএফ যেটা বের করবা এটা বেশি হবে। সো ইএমএফ বেশি হইলে কি হবে, বাতিটা উজ্জ্বল হবে, উজ্জ্বল আলো দিবে। সো তুমি একবার 0.3 মোলার ধরে ইএমএফ বের করবা, একবার 0.5 মোলার ধরে 1.5 মোলার ধরে ইএমএফ বের করবা। সো ইএমএফ বেশি হইলে বাতিটা বেশি উজ্জ্বল হবে। দ্যাটস অল। একই অঙ্ক বারবার করাইতে আসলে বোরিং লাগে। সো এই ছিল তড়িৎ রসায়নের ওয়ান শট সিকিউ। প্রথম যে 5টা বা 6টা প্রশ্ন পড়াইছি এইগুলো যদি ভালোভাবে বুঝে থাকো তড়িৎ রসায়নে কিন্তু আর আটকাবা না। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। টাটা, বাই বাই।